স্নেহে ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা থার্ড সেমিস্টারে তরলের অবস্থা এই আলোচনায় তোমরা আমার সাথে আছো, তাদের সবাইকে অভিনন্দন জানাই। তোমরা প্লিজ, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করবে। তো দেখো, আমরা দ্রবণে সারফেস টেনশন ম্যাটারটা কি বুঝি না, ক্লাস 9-এ আমরা পড়েছি, হ্যাঁ কি না? সারফেস টেনশন বা পৃষ্ঠটান, তোমরা সবাই উত্তর দেবে যে হ্যাঁ পৃষ্ঠটান, আমার বিষয়টা তো বুঝি। কি সেটা না, দেখো পৃষ্ঠটান মানে ধরো এটা একটা লিকুইড আর এটা তোমার মনে করো এয়ার, অর্থাৎ মনে করো গ্লাসে একটু জল রেখেছো, জলের ওপরে তো বাতাস আছে। তো জলের এগুলো যদি জলের অণু ভাবি, তো জলের অণুকে অ্যাকচুয়ালি কী করে বলো তো? কী করে? জলের অণুগুলো নিচের দিকে আকর্ষণ করে। শুধু কি নিচের দিকে আকর্ষণ করে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে শুধু কি নিচের দিকে আকর্ষণ করে? তার উত্তর একদমই না। আসলে জলের অণুগুলো এগুলো যদি আমরা জলের অণু বলি না, এই জলের অণুগুলো আসলে জলের নিচের দিকে বাল্ক, অর্থাৎ নিচের দিকে যে অণু আছে তারাও যেমন আকৃষ্ট করে, তেমনি এই যে সারফেসের যে মলিকুলসগুলো আছে তারাও আকৃষ্ট করে। অর্থাৎ একটা জলের অণুকে উপর দিকের অণু, নিচের দিকের অণু, পাশের দিকের অণু সবাই আকর্ষণ করে, এগুলো আমরা জানি। কিন্তু যখন শুধু ওপরের দিকের অণুগুলোর কথা আমরা ভাববো, তাহলে দেখো তো এই ঠিক সারফেসে কি হয় না, পাশের অণুগুলো পরস্পরকে আকর্ষণ করে, আবার নিচের দিকে, অর্থাৎ যেমন পাশের দিকে আকর্ষণ করে, এই দেখো এই এটা যদি রাইট হ্যান্ড ধরি, এটা লেফট হ্যান্ড, তাহলে একটা কোনো অণুকে সমান বলে বাম ডানে আকর্ষণ করে। কাজে এর যে টোটাল মানে কি বলবো, অ্যাক্টিভ এর যে মোট মানে এটা লব্ধি বলে, আমরা কী হবে, লব্ধি বলটাকে আমরা বলবো জিরো। এর ক্ষেত্রে আমরা লব্ধি বল কী বলবো? লব্ধি বল আমরা বলবো জিরো। কিন্তু এই যে ফোর্সটা, এইটাকে আমরা বলবো এফ ইনওয়ার্ড ফোর্স। ইনওয়ার্ড মিন্স কি না, ইনওয়ার্ড মিন্স হচ্ছে নিচের দিকে, ডাউনওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড। দেখো, তার মানে ওপরের তলের অণুগুলো সবসময় একটা নিচের দিকে কি টান অবস্থায় থাকবে, এটাই তো পৃষ্ঠটান। ক্লাস 10-এ পড়েছো। তাহলে পৃষ্ঠটান কি? হোয়াট ইজ পৃষ্ঠটান? না, তরলের ওপরই তল সবসময় একটা কি থাকে, টান করা কার মতো আচরণ করে? আর টান করা একটা পর্দার মতো আচরণ করে। তো এই পৃষ্ঠটান শুধু কি ওপরের তলের অণুগুলো? ইয়েস, দুটো ফ্লুইডের মাঝখানে যে ইন্টারফেস থাকে, সেই ইন্টারফেসের অণুগুলোই একমাত্র এই সারফেস টেনশন অনুভব করে। অবশ্যই এই টেনশনটা কি করবে, তার ওপরের তলকে সংকুচিত করার চেষ্টা করবে। ঠিক এই কারণেই তোমরা দেখেছো যে ওয়াটার ড্রপলেটস আসলে কি হয় বলো? ওয়াটার ড্রপলেটস আসলে কি হয় না স্যার, ওয়াটার ড্রপলেটস স্ফেরিক্যাল হয়। কি হয়? স্ফেরিক্যাল বা গোলকের মতো। কারণ গোলকের ক্ষেত্রে একই আয়তনের গোলক এর সারফেসটা, এরিয়াটা অনেক মিনিমাম হয়। তো এগুলো আমরা তো ক্লাস 10-এ পড়েছি, ইয়েস অর নো? এখন মনে করো এই জলের মধ্যে কোনো একটা সারফেস অ্যাক্টিভ কোনো একটা মলিকুল দেওয়া হলো, সারফেস অ্যাক্টিভ মলিকুল বা সারফ্যাক্টেন্টস কি স্যার? না দেখো, আসলে তোমরা যে পড়েছিলে না যে কোনো একটা মলিকুল যেটার মধ্যে কী থাকে, একটা হাইড্রোফিলিক পার্ট থাকে, একটা হাইড্রোফোবিক পার্ট থাকে। তো এইরকম মলিকুলকে আমরা বলছি সারফেস অ্যাক্টিভ মলিকুল। কেন বলছি দেখো, কারণ দেখো এর মধ্যে যে পার্টটা আমার ওয়াটার লাভিং, এটা জল যদি হয় তাহলে এটা আমার হাইড্রোফিলিক পার্ট। তো এই হাইড্রোফিলিক পার্টটা কি করবে, নিচের দিকে এই ঠিক সারফেসে অ্যাডজর্বড বা অধিশোষিত হবে। তো এখন এই অধিশোষণের ফলে কি ঘটবে, ঘটনাটা কি ঘটবে? দেখো অধিশোষণের ফলে কি আমরা দুটো জলের অণু ঠিক মধ্যিখানে কি ঢুকে গেল, আর একটা থার্ড সাবস্ট্যান্স ঢুকে গেল। তাহলে এর ফলে এই যে ডাউনওয়ার্ড ফোর্সটা না, এই ডাউনওয়ার্ড ফোর্সটা কী হবে, কমতে থাকবে। স্বাভাবিকভাবে কী হবে, ডাউনওয়ার্ড ফোর্সটা কমবে। হ্যাঁ, ডাউনওয়ার্ড এরকম অসংখ্য কী হবে, সারফেস অ্যাক্টিভ এজেন্ট, অর্থাৎ যারা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, যার দিকে আমরা বলছি পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, এই পৃষ্ঠতল সক্রিয় পদার্থগুলো থাকার ফলে কী হবে না, এদের যে ইনওয়ার্ড ফোর্সটা বা ডাউনওয়ার্ড ফোর্সটা দেখো কমে যাবে।
কারণ এরা অনেক কাছাকাছি চলে আসবে। কারণ কেন কাছাকাছি চলে আসবে না, এই যে পোলার হেডটা না এই ওয়াটার মলিকুলগুলোকে কি লাইক করে, কাজেই এর দিকে অ্যাট্রাক্ট করবে। এর দিকে অ্যাট্রাক্ট করার ফলে কী হবে না, এদের ফোর্সটা অ্যাকচুয়ালি কী হবে, এই পাশাপাশি ফোর্সটা খুব অ্যাট্রাকশান হওয়ার জন্য ইনওয়ার্ড ফোর্সটা কমে যাবে। দেখো ইনওয়ার্ড ফোর্সটা আমরা দেখিয়ে দিচ্ছি কমে গেছে। তাহলে কি হচ্ছে, মোটামুটি মোদ্দা কথা দাঁড়ালো কি না, এই সারফেস অ্যাক্টিভ এজেন্টগুলো যখনই আমরা ওয়াটার বা এরকম কোনো পোলার সলভেন্টে দ্রবীভূত করছি, তার কি হচ্ছে এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসে কী করছে আসলে পৃষ্ঠটান বা সারফেস টেনশনটাকে কমিয়ে দিচ্ছে। আর একটা কারণও বলতে পারো, দেখো যে ওয়াটার পার্ট যেমন এদিকে নিচে থাকে কোনো একটা আসলে এইরকম সারফেক্ট্যান্টস বা পৃষ্ঠতল সক্রিয় পদার্থকে অ্যাম্ফিলিক ইন নেচার বলি। কেন, এই পার্টটা তো আমার ওয়াটার লাভিং নয়, নন পোলার পার্ট, তো এটা কী আছে এয়ারের দিকে। তাহলে এয়ারের দিকে এয়ার মলিকুলসগুলো কী করবে, এই পার্টটাকে অ্যাট্রাক্ট করবে। তাহলে একটা মলিকুল সে কী করছে, ওপর দিকে এক্সট্রা একটা কী করছে, ফোর্স ক্রিয়েট করছে, বা এর এক্সট্রা একটা বল উপরের দিকে একটা কাজ করছে। তাহলে ইনওয়ার্ড ফোর্সটা কমবে না বাড়বে? অবভিয়াসলি কমবে। তাহলে এই সারফেস টেনশনটা এর ফলে কী হচ্ছে, যখন আরও বেশি পরিমাণ কি আরও বেশি পরিমাণ যখন আমরা এই কি বলে এই যে সারফেক্ট্যান্টস বা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ এর মধ্যে এনগেজ করব, তাহলে কী হবে, অণুগুলোর মধ্যে আকর্ষণটা আরও কমতে থাকবে। তাহলে এই রকম যে পদার্থগুলো, এই পদার্থগুলোকেই আমরা বলছি সারফেক্ট্যান্টস, যারা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, যাদের উপস্থিতির কারণে পৃষ্ঠটানটা কমে যায়। তাহলে আমাদের এখন যেটা বলার বিষয় সেটা হচ্ছে, দেখো জলে যদি এরকম সারফেক্ট্যান্টসকে আমরা দ্রবীভূত করি, তাহলে কী হবে না স্যার, এর পোলার পার্টটা খুব সুন্দরভাবে দ্রবীভূত হবে, যেহেতু এটা হাইড্রোফিলিক। বাট এর তো একটা নন পোলার পার্ট আছে না, যেটা হচ্ছে লায়োফোবিক, মানে হাইড্রোফোবিক। তা সেটা আবার কি করবে না, কোনো অয়েল জাতীয় পদার্থ বা ফ্যাট জাতীয় পদার্থে যদি আমরা সেটাকে দ্রবীভূত করি, তাহলে সেই নন পোলার পার্টটা কিন্তু এই জায়গায় দ্রবীভূত হয়ে যাবে। ইয়েস অর নো? তো এখন প্রশ্ন হলো যে তাহলে এবার দুটো তরলকে যদি আমি মিশিয়ে দিই, এটাতে অ্যাম্ফিলিক ইন ক্যারেক্টার বলা হচ্ছে। এই সারফেক্ট্যান্টসটাকে আমরা বলছি অ্যাম্ফিলিক ইন ক্যারেক্টার। কেন, এর দুটো পার্ট থাকে, একটা হাইড্রোফিলিক, একটা হাইড্রোফোবিক। এখন যদি আমি কি করব না, যদি ওয়াটারে মিশাই তাহলে তো ওয়াটারে দ্রবীভূত হবে এই পোলার পার্টটা, এটা দেখালাম আর বললাম। আর যদি এটা অয়েলি কোনো মানে সাবস্ট্যান্স নেওয়া হয়, তরল পদার্থ যেটা ফ্যাট জাতীয় বা লিপিড জাতীয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই নন পোলার পার্টটা দ্রবীভূত হবে। এটা তো আমরা আলোচনা করেছি। নেক্সট যেটা বলার, যদি এখন আমরা এইটাকে কী করলাম না, লিকুইড আর এটাকে কী বলে, ওটাকে অয়েলটাকে আমরা কি করলাম, এই ওয়াটারের মধ্যে ইমার্স করলাম আর দ্রবীভূত করলাম, তাহলে কি ধরনের পদার্থ পাবো না, এটা জলে তেল জাতীয় একটা কি তৈরি হবে, একটা পদার্থ তৈরি হবে, জলে তেল জাতীয়। কিন্তু এই সারফেস অ্যাক্টিভ যদি পদার্থ দিই, তাহলে কি হবে, এরকম মাইসেলির মতো কি করবে, তারা মাইসেলি ফর্ম করবে। একটা নির্দিষ্ট গাঢ়ত্বে যাওয়ার পর তারা কি করবে না, এই অয়েলগুলোর ভেতরে কি করবে, তাদের নন পোলার পার্টটা ইন্ট্রোডিউস করবে, এবং তার ফলে কী হবে, একটা মাইসেলি তৈরি হবে। এরকম অসংখ্য মাইসেলি তৈরি হওয়ার ফলে অয়েলি পার্টটা পুরো ওয়াটারের মধ্যে কী করবে, দ্রবীভূত হয়ে যাবে। তো এই যে পদার্থটা কি করলো, সারফেস টেনশন কমিয়ে দিচ্ছে এবং একটা স্টেবিলিটি মানে দান করছে, কাকে, ইমালসানকে। তো তাকেই বলা হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। তাহলে দেখো তোমাদের যে নোট বইটা আছে না মাইতি তেওয়ারি রয়ের, তো ওখানে দেখো সিম্পলি সংজ্ঞা দেওয়া আছে, যে সমস্ত যৌগিক পদার্থকে তরলে দ্রবীভূত করলে পৃষ্ঠটানটা কমে যায়, অথবা যাদের উপস্থিতিতে দুটি অমিশ্রণীয় তরল তাদের আন্তঃপৃষ্ঠটান হ্রাস পায়, তাদের পৃষ্ঠতল সক্রিয় পদার্থ বলে। এদের অ্যাম্ফিলিক চরিত্র থাকে এবং একটা হাইড্রোফিলিক পার্ট থাকে, একটা হাইড্রোফোবিক পার্ট থাকে। সাধারণত দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খল বিশিষ্ট এই যৌগগুলো সেটা পোলার হতে পারে, নন পোলার হতে পারে। এই পার্ট নিয়েই পোলার এবং নন পোলার পার্ট, অথবা দুটোই নন পোলার এরকম পার্ট নিয়েই তৈরি হয়। দুটোই নন পোলার বলাটা ভুল,
আসলে একটা পোলার একটা নন পোলার পার্ট, এই দুটো পার্ট থাকবেই, ঠিক আছে। তো এই রকম যৌগগুলোকে আমরা বলি সারফেক্ট্যান্টস বা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। তো পৃষ্ঠতল সক্রিয় পদার্থ আসলে 3 ধরনের তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে, আর একটা বিশেষ ধরনের হয় জুইটার আয়ন টাইপের। যাক, যেটা দেওয়া আছে তোমাদের বইয়ে অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, যেগুলোতে বলছে জলীয় দ্রবণে এ ধরনের যৌগগুলির আয়নের বিয়োজনে যে পৃষ্ঠতল সক্রিয়তা হবে, সে পৃষ্ঠতল মানে সক্রিয়তা যার জন্য দায়ী সেটা হবে অ্যানায়নিক। অর্থাৎ এ ধরনের যে যৌগ, এই যৌগগুলোর যে আয়নটা তৈরি হবে, সে আয়নটা আসলে ঋণাত্মক আধানগ্রস্ত হবে, মানে এই পৃষ্ঠতল সক্রিয় পদার্থের ক্ষেত্রে। যেমন ধরো সোডিয়াম পামিটেট বা সোডিয়াম স্টিয়ারেট, এদের আগের লেসন নাম্বার 34-এ আমি আলোচনা করেছিলাম। সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম পামিটেট, এগুলো আসলে একটা পোলার হেড থাকে, এই যে COONA, আর নন পোলার হেড থাকে। তো এই COONA পর্যন্ত, মানে C5H31 COO- পর্যন্ত, এই পুরো পার্টটা আমার কি অ্যানায়নিক। তাই এইগুলোকে আমরা বলি অ্যানায়নিক সারফ্যাক্ট্যান্টস, অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, কারণ এগুলো পৃষ্ঠটান কমায়। ঠিক একইভাবে আরও একটা যৌগ হতে পারে, এখানে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ, এই যে এই পার্টটা হচ্ছে আমার কি অ্যানায়নিক। এটা হচ্ছে অ্যামফিলিক ইন নেচার, কারণ এটা দেখো, এটা কি লায়োফোবিক, আর এই পার্টটা লায়োফিলিক, জল বিকর্ষী, জল আকর্ষী। তো ক্যাটায়ন পৃষ্ঠতল সক্রিয় পদার্থ একইভাবে, যদি আয়নীয় জলীয় দ্রবণের বিয়োজনের ফলে যে সক্রিয়তার জন্য দায়ী এমন যৌগের জলীয় দ্রবণের বিয়োজনে যদি আয়নীয় গ্রুপটা ধনাত্মক আধানগ্রস্ত হয়, যেমন এখানে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম, এই পার্টটা দেখো, এক্ষেত্রে এটা লং চেন, এটা কি আমরা পোলার হেড বলবো কি, এটাকে বলবো নন পোলার হেড, তাই তো, বা টেল, এটা পোলার হেড আর এটা টেল পার্ট। তো এইটা আমরা হচ্ছে কি ক্যাটায়নিক। তো এরকমের সারফেস অ্যাক্টিভ এজেন্ট পেতে পারি। নেক্সট হচ্ছে দেখো নন আয়নিক এরকম হতে পারে কীরকম, দেখো যে ধরনের জলীয় যে যৌগগুলি জলে আয়নিত হয় না, আয়ন একটা বানানটা ভুল আছে, তো যারা আয়নিত হয় না সেই রকম যদি যৌগ হয়, যাদের জল আকর্ষী অংশ থাকে এবং জল বিকর্ষী অংশ দুটোই থাকে, সেরকম যৌগ আছে, যেমন অ্যালকিল পলিথিলিন অক্সাইড, সেটাকে আমরা বলি অআয়নিত পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। আর একটা কিন্তু বিশেষ ধরনের আছে, আমি তোমাদের দেখিয়ে রাখি। দেখো, আর একটা বিশেষ ধরনের সারফেক্ট্যান্ট থাকে, যেটাকে বলা হচ্ছে জুইটার আয়নিক। দেখো, জুইটার আয়নিক আর এক ধরনের বিশেষ টাইপের, এই যে দেখতে পাচ্ছি যে একই যৌগের মধ্যে কি আছে না, একদম পাশাপাশি প্লাস মাইনাস, মানে অণুর মধ্যে নেগেটিভ চরিত্র এবং পজিটিভ চরিত্র উভয়ই বর্তমান। তো এই রকম ধরনের সারফ্যাক্ট্যান্টস বা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ আছে, যেমন ফসফাটিডাইকোলিন, এরকম একটা কম্পাউন্ড আছে, যাদের খুব প্রয়োজন এগুলো দেখতে পারো। তো এখানে আমরা যেমন দেখিয়েছি, দেখো অয়েল পার্টিকেলসের মধ্যে যে নন পোলার পার্টগুলো একটা কী করেছে, ইন্ট্রোডিউস করে তারা একটা মাইসেলি ফর্ম করেছে। তো এই মাইসেলি ফর্ম আর অ্যাকচুয়ালি কারা করে না স্যার, সারফ্যাক্ট্যান্টসরা করে। যেমন এখানে সোপ মলিকুলসগুলো কী করেছে, কোনো অয়েলি পার্টসের মধ্যে ক্লিনজিং এফেক্ট দেখানো হয়েছে। তো এইভাবেই তো ইমালশন তৈরি হয়, তাই না। নেক্সট দেখো যেটা বলছিলাম, নিম্ন গাঢ়ত্বে পৃষ্ঠতল সক্রিয় পদার্থগুলি জলীয় দ্রবণ তীব্র তড়িৎ বিশ্লেষের পদার্থের মতো আচরণ করে। অবভিয়াসলি তুমি যদি সোপ অল্প পরিমাণ জলে গুলিয়ে দাও, তাহলে একটা তীব্র তড়িৎ বিশ্লেষের মতো আচরণ করবে, কিন্তু সেটা কোনো কলয়েড নয়। তো তারপরে যখন সাবানের পরিমাণটা বাড়াবে বা ডিটারজেন্টের পরিমাণ বাড়াবে, একসময় কী হবে না, জল বিকর্ষী হাইড্রোকার্বন পার্টগুলো কী করবে না, যখন বাল্ক এরিয়াতে, মানে জলের নিচের সারফেস থেকে নিচের দিকে বেশি পরিমাণ তারা বাধ্য হবে যেতে, কারণ সারফেসটা তো অধিশোষিত কমপ্লিট হয়ে গেছে, যখন নিচের দিকে যাবে তখন তারা মাইসেলি ফর্ম করবে, এবং এই মাইসেলি হচ্ছে আসলে আর কিছুই নয়, কলয়েড। সেই কলয়েডগুলো কী করবে না, সেই কলয়েডগুলো জোটবদ্ধ হয়ে যে মাইসেলি তৈরি করবে, সেই মাইসেলগুলো আসলে কী করবে, ওই অয়েলি
অংশগুলোকে কি করবে, ক্লিনজিং করতে শুরু করবে, অয়েলিং অংশগুলোকে নিজেদের মধ্যে ঢুকিয়ে নিতে চাইবে, অর্থাৎ ক্লিনজিং অ্যাকশন তার শুরু হবে। তাহলে কি বলা হচ্ছে যে দেখো, একটা নির্দিষ্ট গাঢ়ত্বের পর যখন মাইসেলগুলো অলরেডি গঠন করা শুরু করেছে, অর্থাৎ যখন একটা নির্দিষ্ট গাঢ়ত্বের ঊর্ধ্বে জল বিকর্ষী হাইড্রোকার্বন অংশগুলো পরস্পরের কাছে চলে আসছে, জোটবদ্ধ হয়ে মাইসেলিক কলয়েড গঠন করছে, তো তখন কি হয় না, খুব দ্রুত কি হবে না, কণার সংখ্যা কমতে থাকবে। কারণ দেখো তারা তো কলয়েড করছে, কলয়েড করা মানে একটা অসংখ্য পরমাণু অণুগুলো কি করছে, একটা 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 দীর্ঘ বড় কণাতে পরিণত হচ্ছে। তাহলে কণার সংখ্যা কমা মানে অভিস্রবণ চাপ, তার যে অন্যান্য আর পৃষ্ঠটান্ত সারফেস অ্যাক্টিভিটি এজেন্টের জন্য কমছেই, তাহলে অন্যান্য যে সমস্ত কলিগেটিভ প্রপার্টিজ সেগুলোও কমতে থাকছে। তো এটাই বলা হচ্ছে যে দ্রবণে পৃষ্ঠতল সক্রিয় পদার্থের গাঢ়ত্ব ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মতো তুল্যাঙ্ক পরিবাহিতাও কমবে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে তুল্যাঙ্ক পরিবাহিতা কী হয়, একটা নির্দিষ্ট গাঢ়তে সিএমসিতে কমে যায়, ঠিক এক্ষেত্রেও তাই ঘটবে। এবং এই জোটবদ্ধ হয়ে যে মাইসেলি গঠন করে, এই মাইসেলি গঠন করার আসল কারণ, এই মাইসেলি গঠন করার কারণের জন্যই কিন্তু সাবানের দ্বারা ক্লিনজিং এফেক্টটা হয়। তো আশা করি তোমরা এই আলোচনা থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো সারফেস অ্যাক্টিভ এজেন্টস বা সারফেক্ট্যান্টস কাকে বলে, সারফেক্ট্যান্টসের কতগুলো টাইপস বা প্রকারভেদ, এবং সারফেক্ট্যান্টস আসলে কিভাবে তৈরি করা হয়। এখন আমরা জেনে নেব এই সারফেক্ট্যান্টস আসলে কি কি কাজে ব্যবহৃত হয়, মানে কোন কোন ক্ষেত্রে তার অ্যাক্টিভিটি বা তার অ্যাপ্লিকেশনগুলো আছে। দেখো, সারফেক্ট্যান্টস মূলত ড্রাগস কেমিস্ট্রিতে বা ঔষধ শিল্পে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যেমন দেখো ক্যাটায়নিক সারফেক্ট্যান্টস, এটা ব্যবহার করা হয়, দেখো বার্ন মানে কোনো ইনজুরি হলে বা কোনো উন্ড হলে, অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলে বা ছিঁড়ে গেলে সেখানে একটা ভালো আমরা কি করি, ডিসইনফেক্ট্যান্ট ব্যবহার করি। যেমন তোমরা বেটাডিন সলিউশন ব্যবহার করো, মানে ব্যাকটেরিয়াল প্রপার্টিগুলোকে তাদের কি ব্যাকটেরিয়াল প্রপার্টিসগুলোকে মানে কন্টিনিউ করার জন্য, ব্যাকটেরিয়াল প্রপার্টিসগুলোকে মেনটেন করার জন্য, যে ব্যাকটেরিয়া যদি তার মধ্য দিয়ে ইন্ট্রোডিউস করার চেষ্টা করে, সেগুলো কি করে, ডিসইনফেক্ট্যান্ট কি করে, সেগুলোকে মেরে দিতে পারে, মানে অ্যাক্টিভিটিগুলোকে নষ্ট করে। তো সেই জন্য এখানে ক্যাটায়নিক সারফেক্ট্যান্টস ব্যবহার করা হয়। আবার অ্যানায়নিক সারফেক্ট্যান্টস ব্যবহার করা হচ্ছে দেখো স্কিন ক্লিনার হিসেবে। এই যে তোমরা মুখে মাখার জন্য ওই যে বিভিন্ন টাইপের ফেস ওয়াশ ইউজ করো, তো এই অ্যানায়নিক সারফেক্ট্যান্টস আসলে কী করে, ওই অয়েলি পার্টসগুলো যেগুলো ফেস থেকে তোমাদের রিলিজ করে, ফেসের স্কিনের যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে সেখান থেকে যে অয়েলি পার্টগুলো আসে না, সেগুলো ব্যবহার করা হয়। আবার ওই যে চুলে মেডিকেটেড শ্যাম্পু ইউজ করো বা এগুলো সবই কিন্তু এই অ্যানায়নিক সারফেক্ট্যান্টসের ইউজ। তারপরে জুইটার আয়নিক বা অ্যাম্ফোটেরিক সারফেক্ট্যান্টস, সেটা কি না এক্সেলেন্ট ডার্মালজিক্যাল প্রপার্টিস। এই যে আমরা স্কিন মলম ব্যবহার করি না, স্কিনে অনেক রকম চুলকানি, ঘোষ, পাচড়া ইত্যাদি নানা রকম যে ডিসঅর্ডারগুলো হয়, সেগুলোকে করার জন্য কি বলে, সেগুলোকে সারিয়ে তোলার জন্য আমরা এরকম জুইটার আয়ন বা অ্যাম্ফোটেরিক সারফেক্ট্যান্টস ইউজ করি। এছাড়াও এই সারফেক্ট্যান্টস বিভিন্ন কাজে, যেমন হাউস হোল্ড কেয়ার, এই যে হারপিক টারপিক ইউজ করা হয়, বা ক্লিনিং, যত সময় গ্লাস ক্লিনিং, এই সমস্তগুলো। ফার্মাসিউটিক্যালসে তো আমরা বললামই, টেক্সটাইল অক্সিলিয়ারিতে ব্যবহার করা হয়। তারপরে ব্যাকটেরিয়াল ইনফেকশন রিমুভ করার জন্য ডিসইনফেক্ট্যান্টে ব্যবহার করা হয়, এগ্রিকালচারালে ব্যবহার করা হয়। তাহলে পার্সোনাল কেয়ার, এই যে সমস্ত এই যে তোমরা ভেসলিন টেসলিন ইউজ করো, এইগুলোতেও সারফেক্ট্যান্টস যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই, এবং আমার ক্লাসটা করছো, আমার ভালো লাগছে, তোমরা অনেকেই রেসপন্স করছো। প্লিজ তোমরা বন্ধুদের শেয়ার করো, যারা আর্থিকভাবে দিন দরিদ্র বা সুযোগ হয় না টিউশন নেওয়ার, তারা অন্তত কিছুটা হলেও উপকৃত হবে। সবাইকে এই সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, লাইক করার জন্য রিকোয়েস্ট রেখে শেষ করছি।